গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি সৈয়দ অলিউল্লাহর গল্প জাহাজি। ইঞ্জিন মৃদু মৃদু আওয়াজ করতে শুরু করেছে। স্টকহোল্ডে কয়লাওয়ালাদের মুখ লাল হয়ে উঠেছে। তাদের সামনে যে বিরাট অগ্নিকুণ্ড জ্বলে উঠেছে তারই তাপে ঝলসাচ্ছে ওদের মুখ। ভোর নাগাদ জাহাজ ছাড়বে, কিন্তু মাল তোলা এখনো শেষ হয়নি। কার্গো ইঞ্চে একঘেয়ে আওয়াজ হচ্ছে, ঘর ঘর ঘর। ওধারে ডাকের আবরণ দেয়া আলোর মধ্যে রহস্য, অস্পষ্ট কোলাহল আর ধোঁয়া। রাতে শেষাশেষি বৃদ্ধ করিম সারেং কেবিন হতে বেরিয়ে এলো। তার ক্ষুদ্র চোখে ঘুমাবসনের ঔজ্জ্বল্য ও স্বচ্ছতা। জাহাজ কাঁপছে মৃদু মৃদু। ওপরে ফানেল দুটো দিয়ে ধোঁয়ার শীর্ণরেখা নিষ্কম্পভাবে ঋজু হয়ে উঠে হাওয়া শূন্য কালো আকাশে মিলিয়ে যাচ্ছে। করিম সারেং ঘুরে এলো এদিকে। দেখলে গ্যাংওয়ে এখনো তোলা হয়নি। কোণে আবছা অন্ধকার। সে অন্ধকারে গ্যাংওয়ের পাহারায় একটা মূর্তি নিশ্চল হয়ে দাঁড়িয়ে রয়েছে। এক মুহূর্ত থমকে দাঁড়ালো সারেং, তারপর তীব্র গলায় প্রশ্ন করলে, ইবা খন? সুখানি মজিদের চোখ হয়তো তন্দ্রায় ভরে উঠেছিল। সারেংয়ের প্রশ্নে সে সচকিত হয়ে উঠল। কয়েক মুহূর্ত নীরব থেকে উত্তর দিল, আই মজিদ। আকাশের তারাগুলো ম্লান হয়ে উঠেছে। কেবল শুকতারা দপদপ করছে উজ্জ্বলভাবে। ওধারে ডাকে এখনো প্রচুর মাল। মোর্চে ধরা পুরনো কার্গো ইঞ্চটা ঘর ঘর করছে অবিরাম। ডক থেকে মাল তুলে ঘুরে এসে হ্যাচওয়ের ভিতরে অদৃশ্য হয়ে একটু পরে আবার শূন্য অবস্থায় লকলক করে বেরিয়ে আসছে। জাহাজটা মালবাহী, তাই খোলা খোলা। গলি দিয়ে স্টারবোর্ডে গিয়ে আরেক জায়গায় থমকে দাঁড়ালো সারেং। ওপরে চার্টরুমের আবৃত উজ্জ্বল আলো নজরে পড়ল। বন্ধ জানলার শার্শিতে কার ছায়া বিকৃত হয়ে পড়েছে। চোখ ছোট করে তাকালো সারেং, হয়তো থার্ড মেটের ছায়া। তারপর সারেং আবার ফিরে এলো কেবিনে। সেটি একধারে বলে তাতে একটি পোর্টহোল রয়েছে। কেবিনে আলো, বাইরে তখনও রাত্রির অন্ধকার বলে তাতে ঘরের ছায়া, সারেংয়ের প্রতিমূর্তি। তবু ক্ষুদ্র উজ্জ্বল চোখে বাইরে তাকালো সে। আকাশ যেন স্বচ্ছ হয়ে আসছে ক্রমে ক্রমে। অতি নম্র নির্মল পবিত্রতা প্রকাশ পাচ্ছে বাইরের জগতে। এ সময় করিম সারেং বরাবর স্তব্ধ হয়ে থাকে। দিন শুরু হবে শীঘ্র। জাহাজী জীবনের অনির্দিষ্ট দিনগুলোর একটি দিন হবে শুরু। এবং রাত ও দিনের এই সন্ধিক্ষণে শুদ্ধ চিত্তে সে স্তব্ধ হয়ে থাকে। আর কেবিনের নির্জনতা ও নীরবতার মধ্যে কেমন কোমল হয়ে ওঠে তার ভেতরটা। লস্করদের কাছে তার ব্যক্তিত্ব বড় জমকালো। তারা তাকে শ্রদ্ধা করে, ভয় করে। সারেংও অনুভব করে কর্তৃত্বের ভারিত্ব। কিন্তু এই সময়ে তার সে মন সহজ হয়ে পড়ে। দিনের মৃদু অথচ বিস্ময়কর বিকাশের কাছে অতি ক্ষুদ্র মনে হয় নিজেকে। খোদা আছেন, সর্বশক্তিময় খোদা। তাঁর অস্তিত্ব নিঃসঙ্গ করিম সারেং অন্তত আকাশের তলে ও অকুল সমুদ্রের মধ্যে বিচিত্রভাবে অনুভব করেছে। এবং এই অনুভূতিতে কখনো কখনো তার ব্যক্তিত্বে ভারী মনও কেমন বেদনার আনন্দে কেঁদে ওঠে। রাত্রির শেষ। প্রখর সূর্যালোকের তলে বাস্তব জগতের সাথে এখনো দেখা হয়নি। নির্মল প্রশান্তিতে সারেং ফজরের নামাজ পড়ে। শুভ্র দাড়িতে আবৃত গৌরব মুখ পবিত্রতায় উজ্জ্বল হয়ে ওঠে। এবং গরিব এবাদতির নিবিষ্টতায় তার ক্ষুদ্র চোখ, যে চোখের তীক্ষ্ণতায় লস্কররা ভীত, চমকিত হয়, সে চোখ বুজে থাকে নিবিড়ভাবে। খোদা আছেন, সর্বশক্তিমান বিশ্বনিয়ামক খোদা। ধ্যানমগ্ন মুহূর্ত পিছলে পিছলে যায়। ক্রমে ক্রমে ওধারে জানলা গলে এবার আলো আসে ভেতরে। যে পবিত্রতা একসময় সূর্যালোকের কুৎসিত প্রখরতায় নিঃশেষ হয়ে যাবে, সে পবিত্রতা এবার ঘোষণায় পরিণত হচ্ছে। সারেংয়ের চোখ ছলছল করে। নিমিলিত চোখের প্রান্তে তার আভাস স্তিমিত হয়ে ওঠা বৈদ্যুতিক আলোতে চকচক করে। মানুষ জানে না, অনুভব করে না খোদাতলার অস্তিত্ব। সূর্যালোকে মানুষ দুনিয়া দেখে, দেখে পরস্পরের পাপ, পঙ্কিলতা, এবং খোদার দান সূর্যালোক হয়ে ওঠে কদর্য। যে অশ্রু নিবিলিত চোখের প্রান্ত শুধু চকচক করছিল, সূরা ফাতেহা পড়তে গিয়ে এবার তা ছাপিয়ে ওঠে। জাহাজি জীবনই সারেংয়ের অস্তিত্ব। আর সমগ্র দুনিয়ায় ঘুরে সে সত্যিকার জীবনকে জেনেছে। কোটি কোটি মানব যে পথে চলে তোমার অপার রহমান লাভ করেছে, সেই পথে আমাকে পরিচালিত করো। আমার জীবন পথ তোমার কৃপায় সিক্ত করো। কিন্তু সারেং একটা কথা ভাবে। সে বৃদ্ধ হয়েছে। বাংলার বন্দরে পৌঁছে এবার সে জাহাজি জীবন থেকে
চিরতরে বিদায় নিবে, এবং খোদা তো তার এই দীর্ঘ সামুদ্রিক জীবনপথ তার কৃপা ও করুণায় সিক্ত করেছেন, তাই জীবনপথ করুণায় সিক্ত করবার জন্যে আর কেন প্রার্থনা? দীর্ঘ মুনাজাত শেষ হতেই তার হাত দুটো যেন হঠাৎ অবশ হয়ে কোলের ওপর পড়ে গেল। ঈষৎ মুখ ফিরিয়ে পোর্টহোল দিয়ে বাইরে তাকিয়ে সারেং স্তব্ধ হয়ে গেল। কেবিনের আলো ইতিমধ্যে ম্লান হয়ে উঠেছে, আর বাইরের আলো হয়ে উঠেছে স্পষ্ট। ঘর ও বাইরের আলোর মধ্যে এবার দ্বন্দ্ব চলছে, ঠিক যেন এরকম দ্বন্দ্ব অন্য কোথাও চলছে। কোথায়? খোদার অস্তিত্ব বিশ্বময় বিরাজমান, সারেংয়ের অন্তরেও এক অস্তিত্ব। এই দুই অস্তিত্বে কি দ্বন্দ্ব চলছে? সারেং স্তব্ধ, কিন্তু ঘরের আলো শীঘ্র ম্লান ও নিষ্প্রয়োজনীয় হয়ে উঠবে। তা উঠুক, তবে কি একটা প্রশ্ন, অতি অস্পষ্ট ও দুর্বোধ্য প্রায় কি একটা প্রশ্ন থেকে থেকে মাথা নাড়া দিয়ে উঠছে। দীর্ঘ জীবন তো অতিক্রান্ত হল প্রায়, কর্মজীবনের অবসান ঘনিয়ে এসেছে, কিন্তু তুমি আমাকে কি দিলে, আর আমি তোমাকে কি দিলাম? সারেং কিছু চঞ্চল হয়ে উঠল। পবিত্র প্রভাত, এ সময়ে বেদনার মতো অবসাদ ঘনিয়ে উঠছে কেন মনে? সে অবসন্ন মনের কোণে দুর্বদ্ধ প্রায় প্রশ্নটি বারে বারে প্রতিধ্বনিত হতে থাকল, আর তার প্রতিটি ধ্বনি শূন্য গহ্বরে যেন আওয়াজ করছে অর্থহীন শূন্যতায়, যার কোনো উত্তর মিলছে না। অতিক্রান্ত দীর্ঘ জীবন অদ্ভুতভাবে শূন্য ও ব্যর্থ ঠেকছে কঙ্কালের চোখের মতো। সারেং নিশ্চল, অন্তরে কান্না ও স্তব্ধ। কার্গোইঞ্চ নীরব হয়েছে। পোশাক পরে করিম সারেংকে বেরোতে হল। গলির মুখে পৌঁছতেই দেখলে ভেতরে দুটি অস্পষ্ট মূর্তি। এদিকেই তারা আসছিল। সারেংকে দেখে দাঁড়িয়ে গেল। সারেং এগিয়ে গিয়ে দেখলে নতুন লস্করটা দাঁড়িয়ে, পেছনে মতিন কাসাবো রয়েছে। কি অর্ডার সাত্তার? সাত্তার কি যেন বলবার চেষ্টা করলে, কিন্তু তার ঠোঁট কেঁপে থেমে গেল। সারেং তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তার পানে, তাকিয়ে বুঝলে কিছু গোলযোগ ঘটেছে। তারপর সারেং মতিনের পানে তাকাতেই সে দ্রুত ভঙ্গিতে এগিয়ে এল দুপা, যেন সারেংয়ের প্রশ্নসূচক দৃষ্টির অপেক্ষাতেই সে ছিল। মতিন চট্টগ্রাম অধিবাসী, সারেংও। স্বজিলার ভাষায় দ্রুতভাবে চাপা উত্তেজনায় সে যা বললে তার সারাংশ এই: প্রায় গত সন্ধ্যা থেকে সাত্তার কার্গোইঞ্চে কাজ করছিল। চিফ অফিসারের হুকুম ছিল যে শেষ রাতের মধ্যেই মাল তোলা শেষ করতে হবে, কিন্তু অত মালকে এত তাড়াতাড়ি তোলা যায়? উইঞ্চটা দুর্বল, তবু তার ক্ষমতার অধিক মাল এক একবার নিয়ে অবিশ্রান্ত মাল তোলা হয়েছে। উইঞ্চম্যান ও লস্কররা এক মুহূর্ত বিরাম দেয়নি, ক্রমাগত খেটেছে। সাত্তারের শরীরটা কিছুদিন যাবৎ ভালো যাচ্ছে না, তাই সারা রাত একটানা খেটে সে অত্যন্ত পরিশ্রান্ত হয়ে পড়েছিল। তখন ভোর হয়েছে, উইঞ্চের আংটা ডকে মাল তুলছে। এই ফাঁকে হ্যাচওয়ের পাশে বসে সাত্তার একটু জিরে নিচ্ছিল, আর ঠিক সেই মুহূর্তে চিফ অফিসার রুক্ষ মেজাজে তদারক করতে এসে দেখলে সে বসে রয়েছে। অমনি কোনো কথা নেই, এগিয়ে এসে তীব্রভাবে কটা লাথি দিয়ে দাঁড় করালো তাকে। সারেং শুনে কয়েক মুহূর্ত নির্বাক হয়ে রইল। তার চোখে আগুন জ্বলে উঠেছিল, কিন্তু সংযত হয়ে আস্তে শুধু বলল, যা আয় দেখুম। তার কণ্ঠে হয়তো একটু স্নেহের কোমলতা ছিল, এবং তারই আভাস পেয়ে সাত্তার হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠল। সারেং চমকিত হয়ে তাকালো তার পানে, কিন্তু পর মুহূর্তে আবার দৃষ্টি সরিয়ে নিল। কিন্তু কান্নায় মানুষ বিচলিত না হয়ে পারে না। তার উপর সময়টা এমন, শান্ত প্রভাত, সূর্যালোক এখনও উজ্জ্বল হয়ে ওঠেনি, জাহাজের এখনও জ্বলন্ত আলোগুলোতে রাত্রির আভাস। তাছাড়া সাত্তারকে দেখেও মায়া হয়। অল্প বয়স, লস্কর জীবনের এই প্রথম তার অভিজ্ঞতা। এ জীবনের অনাত্মীয় নিঃসঙ্গতা ও নিরস নির্মম কাঠিন্যে এখনও হয়তো সে নিজেকে খাপ খাইয়ে উঠতে পারেনি। হয়তো বাড়ির জন্যে ও স্নেহ মমতার জন্যে মন তার এখনও কাঁদে। কয়েক মুহূর্ত করিম সারেং কোনো ভাষা পেল না। সে কি ইদানিং দুর্বল হয়ে উঠেছে? কিন্তু হঠাৎ সে কঠিন হয়ে উঠল, দ্রুতভাবে বলল, যা দেইকুমাই। একটু থেমে কেমন গভীর তিক্ততায় শুধু বললে, হেতারা কি মানুষ? তীর রেখার মতো হয়ে অবশেষে মিলিয়ে গেল। দিনটা আজ ঝকঝকে শান্ত, আকাশ নিবিড় নীল, বীর্যহীন সাদা সাদা হলকা মেঘ দূরে দূরে নির্জীব হয়ে রয়েছে। এমন দিনে হয়তো সারেংয়ের মন স্নিগ্ধতায় ভরে উঠতে পারত, কিন্তু কেমন একটা চাপা ক্রোধে তার মনটা থেকে থেকে জ্বালা করে উঠছে। লস্করদের ওপর এমনই অত্যাচার সময় সময় হয়ে থাকে বটে, কিন্তু সাত্তারের ব্যাপারটা তাকে বিচলিত করল। সাত্তারের বয়সই বা কি? এ বয়সেও ছেলেরা স্বপ্নে মায়ের কোল দেখে। তাছাড়া এ পর্যন্ত দুনিয়ায় সে কেবল স্নেহ মমতাই দেখেছে,
মানুষে মানুষে হিংসা বিদ্বেষের অভিজ্ঞতা তার এখনো হয়নি, এবং এ পর্যন্ত যা বা দেখেছে তা ব্যতিক্রম ভেবে নিশ্চিত রয়েছে। জানেনি যে এটাই দুনিয়ার রীতি। সদ্য গ্রাম থেকে এসেছে বলে এখনও তার ধারণা সব মানুষ সমান। মানুষে মানুষে পদ ও সামাজিক স্তরের জন্য যে ঢের প্রভেদ আছে, এ জ্ঞান আজও তেমন স্পষ্ট হয়নি। করিম সারেঙের প্রতি তার যে ভয় ও শ্রদ্ধা রয়েছে, তা পদের জন্য নয়, পিতৃসুলভ মর্যাদার জন্যে। স্নেহ বেদনায় সারেঙের অন্তর কেমন কেঁপে ওঠে। কিন্তু সে কি ইদানিং দুর্বল হয়ে উঠেছে? শক্ত হয়ে ওঠে সারেং। সে সময়ে সাত্তারের সামনে অসাবধানতা একটু তিক্ততা প্রকাশ পেয়েছিল। সে প্রশ্ন করেছিল, তারা কি মানুষ? এটা অনুচিত হয়েছে। বৃহত্তর দুনিয়ার পঙ্কিলতায় যে যখন এসে নেবেছে, তাকে শিখতে ও জানতে হবে সবকিছু। অন্তরের দয়া মায়ার কোমলতা দৌর্বল্য দূর করে তীক্ষ্ণ ধারালো কাঠিন্যে সে অন্তর শক্ত ও প্রতিঘাতী করে তুলতে হবে। নইলে বাঁচতে পারবে কি সেই দুনিয়ায়? তাকে মানুষ হতে হলে প্রথমে মানুষের লাথি খেতে হবে। সরু লোহার সিঁড়ির গোড়ায় করিম সারেঙের দেখা হলো ইঞ্জিন ঘরের সারেঙের সাথে, কিন্তু কোনো কথা হল না। আর চোখে তাকালো লোকটি, কিন্তু অন্যমনস্কভাবে করিম সারেং ওপরে উঠে গেল। ওদিকে আকাশ আর নিস্তরঙ্গ সাগর ছুঁয়ে ছুঁয়ে সাদা পাখি উঠছে। উঠছে না তো, যেন শান্তিতে ভাসছে। আর ব্রিজের রেলিং ধরে দণ্ডায়মান চিফ অফিসারের দাঁতগুলো সাদা। ধোপদুরস্ত সাদা পোশাকের মধ্যেও তার দাঁতের সে শুভ্রতা নজরে পড়ে। কাপ্তানের গাল দুটো গাঢ় লালচে, ফুলো ফুলো, মদের সঞ্চিত রসে চকচকে। আর চোখ সাগরের মতো নীল। ওই যে দেখছ তীর রেখাশূন্য অকুল সমুদ্র, এ সমুদ্র আমার। কথা বলো না, লাথি খাবে। আর জাহাজের কোনো প্রান্তে সাত্তার হয়তো ম্রিয়মাণ হয়ে রয়েছে, কিন্তু তাকে এ কথা কে বোঝাবে যে মান সবার জন্য নয়? জুতোকে জুতো ভাবলে চলবে না এই পৃথিবীতে, আর পৃথিবীর প্রাণ গোলামির রক্তে। কাপ্তানের চোখ চিকমিক করে, ভ্রু কুঁচিয়ে সে তাকিয়ে রয়েছে দূরে, সমুদ্র দেখছে, এবং প্রত্যয়ে নিষ্কম্প সে দৃষ্টি। ওদিকে পাখি উঠছে, উঠছে, ঘুমের পাখা মেলে প্রশান্তিতে ভাসছে। চারটে লস্কর ওধারে ডেক ধোয়া মোছায় লিপ্ত। আরেক স্থানে আরও কয়েকজন গোল হয়ে বসে জীর্ণ ক্যানভাসে মোটা মোটা ছুঁচ ফুটছে। জাহাজের কোনো অংশে হয়তো রং চটেছে, তাই দুটো কাসাব বড় গামলায় রং গোলাচ্ছে উবু হয়ে। ডেক ধোয়ায় লিপ্ত লস্কররা একটা অশ্লীল ইয়ার্কি করে হাসিতে ফেটে পড়ছিল। প্রায় হঠাৎ সন্ত্রস্ত হয়ে নীরব হয়ে গেল। করিম সারেং পাশ কাটিয়ে যাচ্ছে। আই দেখুম, করিম সারেং আশ্বাস দিয়েছিল, এবং তার সে আশ্বাসে ও কণ্ঠে ঈশ্বর স্পষ্ট স্নেহের আভাস পেয়ে সাত্তার ফুঁপিয়ে কেঁদে উঠেছিল। সে দেখবে, অর্থাৎ দেখে নেবে। কিন্তু কি আশ্চর্য, দুনিয়াতে যেন এমন কোনো শক্তি নেই যে শক্তি চিফ অফিসারের হাসিতে বিস্ফারিত ঠোঁটে অনুতাপের ছায়া ঘনাতে পারে। অথচ সারেঙের সাড়া পেয়ে লস্কররা উচ্ছ্বসিত হাসিও এক নিমেষে দমিয়ে ফেলতে পারে। কিছু দূর থেকে সারেং আবার আর চোখে তাকাল। ওরা তো মাথা নিচু করে রয়নি, নিকৃষ্টতম দৈন্য হেট হয়ে রয়েছে লজ্জাকরহীনতায়। হেতেরা কি মানুষ? কিন্তু কারা মানুষ? দীর্ঘ সামুদ্রিক জীবন অতিক্রান্ত হয়ে এল। পথের শেষে পৌঁছে পথের প্রারম্ভের কথা মনে পড়ে। তখন জাহাজগুলো ছিল হাদা হাদা, বৈদ্যুতিক আলো তখন সব জাহাজে হয়নি। মনে পড়ে বড় বড় লণ্ঠনগুলোর কথা, যার অস্পষ্ট আলো আজ স্মৃতির অস্পষ্টতার মধ্যে মিলিয়ে উঠেছে প্রায়। কিন্তু সে কথাটি অতি স্পষ্টভাবে মনে পড়ে। স্নেহ মমতার বন্ধনযুক্ত একটি এতিম ছেলে ঘর ছেড়ে বেরিয়ে এলো ৭ সাগর পাড়ি দিয়ে প্রচুর অর্থ করবার প্রবল আকাঙ্ক্ষায়। তবে অর্থ লোভের চেয়েও প্রবল ছিল একটা কৌতূহল। ৭টি তো সাগর, সাগরে সাগরে তফাতটা কেমন? কিন্তু প্রথম যাত্রায় বুঝতে পারলে যে চোখের পানির মতো ওই অকুল সাগর লবণাক্ত, যে লবণাক্ত সাগর সর্বত্র এক। সাগরে সাগরে কোনো প্রভেদ নেই। প্রথম যাত্রা, দ্বিতীয় যাত্রা, তৃতীয় যাত্রা, অথচ সামুদ্রিক জীবনের প্রারম্ভে প্রত্যেকবারই সে ভেবেছে আর নয়, এই যাত্রাই শেষ। আবার যাত্রা শেষে ভেবেছে জীবনের আসল কিছুই তো দেখা হল না, এত সাধারণ হতে পারে না মানুষের জীবন। তারপর ক্রমে ক্রমে আশা আকাঙ্ক্ষা শূন্য সান্ত্বনা এলো মনে। স্মৃতিমন্থনে অদ্ভুত বেদনা, যেদিন কেটে গেছে সেদিন আর কখনো ফিরবে না, এবং জীবন যদি ব্যর্থ হয়ে থাকে তবে ব্যর্থই হল। করিম সারেঙের ভেতরটা যেন ফাঁপা, শূন্য, প্রচণ্ড ব্যর্থতায় রিক্ত।
এবার সে অন্তরে আবার সে প্রশ্নটি অবুঝ গোঁয়ার ছেলের মতো গুমড়ে গুমড়ে উঠতে লাগল। তুমি কি দিলে আমাকে, আর আমি কি দিলাম তোমাকে? স্বীকার করি কিছু অর্থ মিলেছে, কিন্তু সে থেকে বঞ্চিত হলেই কি অধর্মের বন্যা ছুটবে? আর মিললেই কি ধর্মের বজ্র ঘোষণা হবে? দীর্ঘ জীবন তো অতিক্রম করে এলাম, জীবনের এপিঠ ওপিঠ উল্টে পাল্টে দেখলাম, তবু যৌবনে কল্পনার যে স্বপ্ন দেখেছিলাম সে স্বপ্নের বাস্তব রূপান্তর দেখলাম না। কিন্তু তোমার রহমানিয়াতের সীমা নেই, তুমিই বলেছ। তবে অর্থপ্রাপ্তিতে তৃপ্ত মন তোমার সে কল্পনাতীত অনন্ত করুণা সাগরে ভেসে তৃপ্তি পাবে কি? আমি দেখব। এখন সে কথা উলঙ্গ পঙ্গুর মতো ঠেকছে। কিন্তু যদিও স্বপ্নের বাস্তব রূপান্তর ঘটেনি, বাস্তবে বাস্তবে সংঘর্ষ তো ঘটতে পারে। লস্কররা হাসছে নিচে, এখানেও তার কিছু আওয়াজ ভেসে আসছে। করিম সারেঙের মুখ গাম্ভীর্যে নিশ্চল, মাথা কাত করে আর চোখে চিফ অফিসার তাকাল। কি হয়েছে? লস্কররা খেপে গেছে? কয়েক মুহূর্ত নির্বাক থেকে হঠাৎ সে হেসে উঠল উচ্ছ্বসিত গলায়। বটে, খেপেছে তারা, তাই তো তাদের উচ্চ হাসির আওয়াজ এখান থেকেও শোনা যাচ্ছে। ধীরে ধীরে বৃদ্ধ করিম সারেং সরে এল। সাত্তারকে আরেক অমূল্য গান জানাতে হবে। অন্যায় করো, অথচ সে অন্যায় সম্বন্ধে সজ্ঞান হয়েও না, হলেও কখনো তা স্বীকার করো না। আর কারো অন্যায়ে কেউ যদি ক্ষেপে থাকে, তবে একথা ভেব না যে সবাই ক্ষেপেছে। এমন ভাবা সুস্থ মস্তিষ্কের পরিচায়ক নয়। মানুষ বিয়ে করে কিছুটা জৈবিক কারণে, কিছুটা স্বপ্ন বাস্তবে রূপান্তরিত দেখবার জন্যে। তাছাড়া বৃদ্ধ বয়সে যৌবন ক্ষয়ের রিক্ততা ও অসহায়তায় মানুষ ক্ষেপে ওঠে, তবু সন্তানের মধ্যে তা সঞ্চিত হতে দেখলে শান্তি পায়। করিম সারেং নিঃসঙ্গ, তার ক্ষয় ক্ষয়ই, তার ভাঙা তীর অন্য কোথাও আর তীর গড়ছে না। মন কাঁদে কি? কিন্তু শূন্যতায় মন কাঁদে না, অন্তঃশূন্য। জীবন তো তাকে কিছু দিল না, আর সামনেও শূন্যতার আনন্ত। অতিক্রান্ত দীর্ঘ জীবন শূন্য কলসের মতো শুধু ঠনঠন করছে, কিছু নেই। তাই সাত্তারের কথা বড় হয়ে মনে যাচ্ছে। সাত্তার হয়তো সে লাথি হজম করতে পেরেছে, অন্তত তাই তো মনে হচ্ছে তার প্রশ্ন ও কৌতূহল শূন্য নির্বাকতায়। দুনিয়ার নিষ্ঠুরতায় শক্ত কঠিন হয়ে ওঠা অভিজ্ঞ লস্কররা হয়তো তাকে বুঝিয়েছে, তার ভুল ভাঙিয়েছে। করিম সারেঙের মনে কিন্তু গভীর যন্ত্রণা। দেখাবে বলে সে প্রতিশ্রুতি দিয়েছে, শেষ পর্যন্ত কি সে দেখাল এ কথা জানবার জন্যেও সাত্তার একবার তার কাছে এসে কৌতূহল জানাল না। তার ক্ষমতা হয়তো বুঝতে পেরেছে, অথচ তাকে দেখলে সেই আবার সন্ত্রস্ত হয়ে উঠবে। দিন তেমনি ঝকমকে শান্ত, শুকনো ডেক খটখট করে জুতোর আওয়াজে। করিম সারেং নিঃশব্দে হাঁটতে চাইছে, তবু জোরালো আওয়াজ হচ্ছে মেঝেতে। মাটির জন্যে, ঘাস ভরা নরম মাটির জন্যে তার মনটা হঠাৎ কেমন করে উঠল। সাগর নেই, শক্ত মাটি, দোলা নেই, অর্থপূর্ণতায় স্থির জীবন। শত সহস্র ঢেউয়ের মাথায় নেচে সারা জীবন অবিরাম যাত্রা করে সে দেখলে পৃথিবী শুধু গোল, আবার ঘুরে এসেছে যেখান থেকে রওনা হয়েছে, যাত্রার পর যাত্রা। এবং জীবন পূর্ণ না হয়ে উঠে বরঞ্চ ক্ষয়ে ক্ষয়ে গেল, ফাঁপা হয়ে উঠল বিরাট শূন্যতায়। অথচ চারট্রুম ঝকমক করে, আর ওধারে সে বিশ্ব বিজয়ের গর্বে মাথা উন্নত করে সুখানি কামাল স্টাডিং ধরে রিজু দেহে মূর্তিবৎ স্তব্ধ হয়ে রয়েছে। চোখে তার সন্ধানী দৃষ্টি, সমুদ্রে সে পথ দেখছে। হামেদ লস্কর সোজা হয়ে দাঁড়াল। করিম সারেং তার পানে না তাকিয়ে শুধু দ্রুতভাবে বললে, সাত্তার গারে ফাড়াই দিও তো। তারপর সে কেবিনে গেল। বিছানার চাদর ধপধপ করছে, অথচ ওধারে পোটলের কাঁচে ধুলো দাগ। অল্পক্ষণ পরে সাত্তারের সামনে বহুদিন বাদে আজ করিম সারেং হাসল। দাড়ি শুভ্র, কিন্তু তার চেয়েও শুভ্র হাসি সে হাসল। তারপর কি যেন ভাবতে ভাবতে তার সে হাসি আস্তে মিলিয়ে এলো। কয়েক মুহূর্ত পর সে সচেতন হল, আবার সে হাসল। হেসে অক্ষম স্নেহে দুর্বল গলায় বললে, ওরা খালি লাতিয়ানা হায়স দে। কিন্তু সে কথা বলার কথা নয়, অন্য কথা ছিল সারেঙের মনে। তার জীবনে যদি গ্রন্থি পড়ত, তবে সাত্তারের মতো এমনই একটি ছেলে এমনইভাবে দাঁড়াতে পারত তার সামনে। একটু পরে সে শুধু প্রশ্ন করল, বাড়িত কন আছে তোর? সাত্তারের মা আছে, বাপ আছে, তাছাড়া 3টি বোন, 2টি ভাইও আছে। শুনলে সারেং, ক্ষুধার্তের মতো গোগ্রাসে শুনলে, তারপর আবার আশ্চর্যভাবে স্তব্ধ হয়ে রইল। অবশেষে আস্তে বললে,
যা, এনে ডাকিলাম দে। সবাই রয়েছে সাত্তারের, এবং এই সংবাদ শোনার পর আর কোনো কথা বলবার নেই যেন করিম সারেঙের, যেহেতু তার নেই কেউ। বিছানার চাদর ধপধপ করে, দরজার ঝকঝকে পেতলের নবে গোল হয়ে পড়া ঘরের ছায়া, আর পোর্টহোলের কাঁচে ধুলো দাগ। এই তার ঘর, পৃথিবীও। সন্ধ্যার পর সারেং যখন কেবিনে, সাত্তার তখন আরেকবার এলো। কিরে? লজ্জিত নত মুখে সাত্তার কেবল বললে, না, এনে আসি দে। কোনো প্রয়োজনে সে আসেনি, এমনি এসেছে, এবং এমনি এসেছে বলেই আস্তে আস্তে এমনি কত কথা উঠল, আর তার মধ্যে সারেঙের স্নেহ ক্ষুধার্ত মন জোকের মতো ওর অন্তরের স্নেহ মমতা সুস্থে লাগল। সাত্তারের অন্তর খুলে গেল, এবং একসময় সে কেমন করে কেঁদে উঠল হঠাৎ। তারপর হাঁটুতে মুখ গুজে সে কাঁদতেই থাকল। সারেং স্তব্ধ, ভাবনার অতলে স্তব্ধ। ঝিকঝিক ঝিকঝিক জাহাজ চলছে, অথবা হয়তো মানুষের জীবনকে উপেক্ষা করে কাল চলছে সমাপ্তিহীন যাত্রার অনন্তত মিশ্রার পানে। সাত্তারের কান্না কখন আস্তে থেমে গেল। এবার সে মুখ তুলে সারেঙের পানে না তাকিয়ে বললে, বাড়িল্লাই মন হাঁদে। স্বাভাবিক। সারেং কোনো কথা বললে না। একটু নীরব থেকে সাত্তার আবার বললে, আর বাড়িতুন ফলায় এসিয়াই, এলাই মন আরও বেশ কাঁদেছে। পালিয়ে আসার জন্যে মন আরও বেশি কাঁদে, তাও স্বাভাবিক। কিন্তু আবার না পালিয়ে বাপ মায়ের চোখের সামনে দিয়ে কোনো ছেলে এর নির্মম নিষ্করুণ জীবনে আসতে পারে না। কিন্তু হঠাৎ কি হল, সারেং অপ্রত্যাশিতভাবে ক্রুদ্ধ হয়ে উঠল। হয়তো একটা বিকৃত হিংসা ঝলকে উঠেছে মনে। পালিয়ে এসেছে সে, পালিয়ে। জাহাজি জীবনকে কি খেলা ভেবেছে? পালিয়ে আসবার সময় কি একথা ভেবেছে যে স্নেহের সমুদ্রে ভাসতে চলেছে? অসহ্য ক্রোধে থরথর করে কাঁপতে লাগল সারেঙের ঠোঁট। সাত্তার হতবুদ্ধি, নিশ্চল। নদীর মোহনায় জাহাজ 1 ঘণ্টা পরে, আর সন্ধ্যায় পৌঁছবে কলকাতা বন্দরে। তাই করিম সারেঙের সারা অন্তর কেমন তিক্ত বেদনায় জ্বালা করে উঠছে। সাগর আজ কিছু তরঙ্গায়িত। সমান দ্রুতিতে মালে ভারী জাহাজটা অবিশ্রান্ত চলছে করিম সারেংকে তার শূন্য কর্মজীবনের শেষ প্রান্তে পৌঁছে দিতে। আবার শেষ হবে তার সামুদ্রিক জীবন। এবারে অশান্ত জীবন থেকে সে মুক্তি পাবে। কিন্তু তারপর কি শান্তি? লস্করদের মধ্যে চাপা চাঞ্চল্য। বন্দরে কাল জাহাজ পৌঁছবে। উইঞ্চম্যান কার্গো উইঞ্চ নিয়ে ব্যস্ত। মোর্চে ধরা পুরনো উইঞ্চটার এখানে সেখানে তেল ঢালছে। কিন্তু তেমন কাজ নেই বলে করিম সারেং তার কেবিনে স্তব্ধ হয়ে রয়েছে। পোর্টহোল দিয়ে ঈষৎ তরঙ্গায়িত সাগর নজরে পড়ে, কিন্তু তীর দেখা যায় কি? কেমন একটা ভীতি সারা দেহে শীতলতা আনছে। তীর দেখার ভয় মৃত্যু ভয়ের মতো ঠেকছে। সারেং তীর দেখতে ভয় পাচ্ছে। তীর দেখতে সে চায় না আজ। এবং সে তীরই তার মনে ভীতি সঞ্চার করছে, যে তীর কোটি কোটি মানবের স্থবির জীবন স্নেহ মমতায় শাখা প্রশাখায় বিস্তৃত হয়ে মাটির মধ্যে শিকড় ছড়িয়ে রয়েছে। ডানধারের দেয়ালে ডিম্বাকৃতির স্বচ্ছ আয়না। সে আয়নায় সারেঙের দৃষ্টি পড়ল, এবং সে দেখল এক বৃদ্ধ অদ্ভুত দৃষ্টিতে চেয়ে রয়েছে তারই পানে। বৃদ্ধের মুখে দাড়ি, সে দাড়িতে বর্ণহীন নিষ্ফল শুভ্রতা। সন্ধ্যার সময় জাহাজ বন্দরে পৌঁছল। লস্কররা ব্যস্ত হয়ে উঠেছে লাইন নিয়ে। চাপা চাঞ্চল্য নিয়ে তারা তাকাচ্ছে নিষ্প্রদীপ্ত প্রায় স্বল্পালোকিত রহস্যময় বন্দরের পানে। করিম সারেং সাত্তারকে খুঁজে নিল। অড়া গেয়া, হতাহনি যা। তারপর অদ্ভুত মমতায় বললে, তুই বাড়ির যাগই, আন্ন আয়ুস। উইন্সল্যান্ড ঘর ঘর করছে, নোঙর পড়ছে। তার সামুদ্রিক জীবনেও কি নোঙর পড়ছে? কিন্তু এই জীবন ছেড়ে কোথায় সে যাবে? দেশে আপনার বলতে কেউ নেই। সেখানে মমতার শূন্য শুষ্কতা। আত্মীয় যারা আছে তারা নামে আত্মীয়। দীর্ঘ বিচ্ছেদের জন্যে তার জীবনের সঙ্গে তাদের কোনো সংযোগ নেই। সাত্তারের যেমন সবাই আছে, তেমনি তার কেউই নেই। অতএব সাত্তার যাবে, সে থাকবে। আবার সে জাহাজে চুক্তি নেবে, এবং যদি পারে আমৃত্যু সমুদ্রের বুকেই বাস করবে। কিন্তু অন্তরের শূন্যতা কাটবে কি? তুমি কি দিলে আমাকে, আর আমি কি দিলাম তোমাকে? তার অন্তরে আর সমুদ্রের প্রতি তরঙ্গে সে প্রশ্ন অবিরাম ধ্বনিত হবে, হোক। সব কথার উত্তর মেলে না সব সময়। প্রশ্নের কাঁটার মধ্যেই তো মানুষের জীবনের অবসান ঘটে। গ্যাংওয়ের পাহারায় রিজু হয়ে দাঁড়িয়ে রয়েছে এক সুকানি।
করিম সারেং তার নাম জানে না। কয়েকজন লস্কর নাপছে মৃদু গুঞ্জন করে। সে দলে সাত্তারও রয়েছে। তার মুখে হয়তো মুক্তির ঔজ্জ্বল্য, তবে সে নত মাথায় নাপছে বলে ওপর থেকে তার মুখ দেখা যাচ্ছে না। কিন্তু ওপরের পানে মুখ তুলে একবার সে তাকাবে কি? রেলিং ধরে ঝুঁকিয়ে করিম সারেং দাঁড়িয়ে রইল প্রেতের মতো আবছা হয়ে। চোখ দুটো তার দীনতায় বিভৎস হয়ে উঠেছে। ও তাকাল না। শুনছিলেন সৈয়দ অলিউল্লাহর গল্প জাহাজি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।